মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। সেই সব জানোয়ারদেরকে বলতে চাই, অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্ন ভাবুনি বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। এই দিন বাদে থেকে এই মুহূর্তে আমরা উত্তর কন্যা অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। এবার মোদির ভারতকে ভেঙে খান খান করে 100 দেশে পরিণত করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদী দুঃস্বপ্নেও যা আজ করতে পারেনি, ঠিক সেটাই আজ চরম বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই 3 দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। আর এটি সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি ভারতের দীর্ঘদিনের সাজানো আঞ্চলিক আধিপত্যের তাসের ঘর পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এক অকাঠ্য ব্লুপ্রিন্ট। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এবার ঘটতে যাচ্ছে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর চেকমেট। দিল্লির সাউথ ব্লক এবং ভারতীয় নীতি নির্ধারকরা যা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি, ঠিক সেই ভয়ঙ্কর সমীকরণই বাস্তব রূপ নিতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের মাটিতে। গত 1.5 দশক ধরে ভারতকে এই অঞ্চলের অঘোষিত বিগ ব্রাদার হিসেবে মেনে নেওয়ার যে অলিখিত নিয়ম তৈরি হয়েছিল তা এবার চিরতরে ধূলিসাৎ হতে চলেছে। ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ কয়েক দশক ধরে যে সীমানা রেখাটি যেন পরিণত হয়েছে এক চিরস্থায়ী আতঙ্ক আর রক্তপাতের মৃত্যু উপত্যকায়। মুখে বারবার সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার মিষ্টি প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবতার রুক্ষ জমিনে ওপার থেকে প্রতিনিয়ত ছুটে আসে ঘাতক গুলি। গত 8 মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে যখন শোক আর ক্ষোভে স্তব্ধ করে দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন এই বুঝি শেষ। কিন্তু সেই জোড়া খুনের রেশ আর শোকের মাদাম কাটতে না কাটতেই আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে সীমান্ত। তবে দর্শক, এবার আর সেই পুরনো গল্প নয়, এবার আর কেবল বুক পেতে বুলেট নেয়ার করুণ পরিণতি নয়। সিলেটের সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের জবাবে এবার আর হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার দামাল ছেলেরা। চোখের বদলে চোখ আর বুলেটের বদলে বুলেট, ঠিক এই ভাষাতেই এবার ভারতীয় বাহিনীকে তাদের নিজেদের ভাষায় চরম এবং যোগ্য পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে গরুর মাংস কেনা বেচা এবং জবাইয়ের ওপর এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা নেমে এসেছে। তবে এই সিদ্ধান্ত পাল্টা আঘাত এনেছে হিন্দু খামারিদের ঘরে, জানিয়ে বিপাকে পড়েছেন সদ্য ক্ষমতার মসনদে বসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অনুমতি ছাড়া রাজ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার। শুধু তাই নয়, জবাই করতে হলে সেই গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। এই আইন বাস্তবায়নে অতি উৎসাহী হয়ে রাস্তায় নেমে পড়েছেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে খোদ বিজেপি এমএলএ রেখাপাত্র গবাদি পশুবাহী গাড়ি আটকে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ দাবি করছেন, যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। 48 ঘন্টায় জামাত ইসলামীর পক্ষে, জামাত ইসলামীর রাজনীতির পক্ষে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সরল তাৎপর্য হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট এবং ধ্রুব সত্য কথা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলা আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। পিটিয়ে হত্যা আর রক্তক্ষয়ী সংঘর্ষ, আর সেই গরুর বাজারেই নেমে এসেছে এক ভুতুড়ে নিরাপত্তা। কিন্তু চমকপ্রদ তথ্যটি কি জানেন? এবার সরকারের কোনো নিষেধাজ্ঞা নয় কিংবা কোনো আদালতের আদেশও নয়, বরং মুসলিমরা নিজেরাই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তারা আর কোনো গরু কিনবেন না। আর এই একটি মাত্র নীরব সিদ্ধান্তে রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশের হাজার হাজার হিন্দু ব্যবসায়ীর মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। কিন্তু কেন? উগ্র গোরক্ষকদের অতি উগ্রতা কিভাবে শেষ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী হিন্দুদেরই দেউলিয়া করে দিচ্ছে? হিসাবটা কিভাবে এবার পুরোপুরি উল্টে গেল, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে রাজস্থান সহ উত্তর ও পশ্চিম অঞ্চলীয় রাজ্যগুলোর পশুর হাটগুলোর মূল চালিকা শক্তি ছিলেন মুসলিম খামারিয়ার ব্যবসায়ীরা। শতাব্দীর পর শতাব্দী ধরে তারাই ছিলেন এই বাজারে সিংহভাগ ক্রেতা। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। তথাকথিত গোরক্ষক ও কট্টরপন্থী দলগুলোর ধারাবাহিক নির্যাতন, মহাসড়কে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পশু পরিবহনের সময় প্রাণঘাতী হামলা এবং পুলিশি হয়রানি এখন নিত্যদিনের ঘটনা। সামান্য সন্দেহের জেরে
পিটিয়ে হত্যার মতো নৃশংসতা মুসলিম খামারিদের মনে এক গভীর ও স্থায়ী আতঙ্কের জন্ম দিয়েছে। প্রতিদিন ব্যবসা করতে গিয়ে জীবন বাজি রাখার চেয়ে জীবন ও জীবিকার নিরাপত্তার স্বার্থে মুসলিমরা এখন এক অভিনব ও নীরব সিদ্ধান্ত নিয়েছে। তারা গরু কেনা বেচা, লালন পালন করা এবং এর ব্যবসা থেকে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন। নিজেদের টিকিয়ে রাখতে তারা এখন ঝুঁকছে মহিষ বা অন্যান্য পশুর দিকে। মুসলিম ক্রেতাদের এই আকস্মিক অনুপস্থিতির ফল যা হওয়ার তাই হয়েছে। পশুর হাটগুলোতে নেমে এসেছে এক নজিরবিহীন অর্থনৈতিক ধস। কোটি কোটি টাকার গরু এখন হাটে অবিকৃত পড়ে আছে। আর এই সংকটের সবচেয়ে বড় ধাক্কাটি কোথায় লেগেছে জানেন? এই অবিকৃত গরুর আসল মালিক কিন্তু কোনো মুসলিম নন, তারা হলেন গ্রামীণ ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু খামারিরা। যুগ যুগ ধরে ভারতের গ্রামীণ অর্থনীতি গড়ে উঠেছিল এক চমৎকার পারস্পরিক নির্ভরতার উপর। হিন্দু খামারিরা পরম যত্নে গরু উৎপাদন ও লালন পালন করতেন, আর মুসলিম ব্যবসায়ীরা তার ন্যায্য মূল্যে কিনে নিয়ে বাজারে সরবরাহ সচল রাখতেন। আজ উগ্র রাজনীতির হিংসা সেই শত বছরের মজবুত অর্থনৈতিক বন্ধনটাকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছে। কট্টরপন্থীদের করা অন্যায়ের ও উগ্রতার মাসুল এখন দিতে হচ্ছে এই নিরপরাধ হিন্দু খামারিদের। হাটে পশু বিক্রি না হওয়ায় এই সাধারণ হিন্দু খামারিদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। একটি গরু হাটে নিয়ে আসা, তাকে প্রতিদিন খাওয়ানো এবং যত্ন নেওয়ার পিছনে খামারিদের বিপুল পরিমাণ টাকা প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। অনেক হিন্দু ব্যবসায়ী এখন সরাসরি ক্যামেরার সামনে এবং স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য, রাজনীতি আর ধর্মের নামে যে গো রক্ষা করা মাঠে নেমেছে, তারা আসলে মুসলিমদের নয়, আমাদের নিজেদের ব্যবসায় ধ্বংস করে দিয়েছে। যে উগ্রপন্থীরা নিজেদের গরুর রক্ষক বলে দাবি করত, তাদের অতি উগ্রতার কারণে আজ লাখ লাখ গৃহপালিত গরু খামারি আটকে আছে, যার কোনো বাজার মূল্য নেই। গ্রামীণ ভারতের গো সম্পদ আজ এক বিরাট অর্থনৈতিক বোঝায় পরিণত হয়েছে, যার সমাধান কারো জানা নেই। এই পুরো ঘটনাটি আজ একটি বড় প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। ধর্মের নামে, সুরক্ষার নামে ছড়ানো এই ঘৃণা শেষ পর্যন্ত কার ক্ষতি করলো? উগ্রপন্থীদের এই অতি উগ্রতা কি আসলেই কোনো ধর্মের কল্যাণ করতে পারলো, নাকি দিন শেষে সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারল? আজ যে হিন্দু খামারিরা দেউলিয়া হওয়ার পথে, এর দায় কার? দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ কয়েক দশক ধরে যে সীমানা রেখাটি যেন পরিণত হয়েছে এক চিরস্থায়ী আতঙ্ক আর রক্তপাতের মৃত্যু উপত্যকায়। মুখে বারবার সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার মিষ্টি প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবতার রুক্ষ জমিনে ওপার থেকে প্রতিনিয়ত ছুটে আসে ঘাতক বুলেট। গত 8 মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু পুরো দেশকে যখন শোক আর ক্ষোভে স্তব্ধ করে দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন এই বুঝি শেষ। কিন্তু সেই জোড়া খুনের রেশ আর শোকের মাতাম কাটতে না কাটতেই আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে সীমান্ত। তবে দর্শক, এবার আর সেই পুরনো গল্প নয়, এবার আর কেবল বুক পেতে বুলেট নেয়ার করুণ পরিণতি নয়। সিলেটের সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের জবাবে এবার আর হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার দামাল ছেলেরা। চোখের বদলে চোখ আর বুলেটের বদলে বুলেট, ঠিক এই ভাষাতেই এবার ভারতীয় বাহিনীকে তাদের নিজেদের ভাষায় চরম এবং যোগ্য পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কি ঘটেছিল সিলেটের সেই নিভৃত সীমান্তে? কেন হঠাৎ করে আবার উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? আর বিজিবির এই অনমনীয় এবং কঠোর প্রতিরোধের পর ওপারে ঠিক কি ধরনের রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে? আজ দেশ নিউজ 24 এর এই বিশেষ এবং শ্বাসরুদ্ধকর এপিসোডে আমরা উন্মোচন করব সীমান্ত উত্তেজনার পর্দার আড়ালের আসল সত্য। ঘটনার সূত্রপাত গত 18 মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত। বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এই এলাকাটি এমনিতে বেশ শান্তই থাকে, কিন্তু সেদিন হঠাৎ করে যেন বদলে যায় দৃশ্যপট। কোনো ধরনের পূর্ব সতর্কতা বা উস্কানি ছাড়াই অত্যন্ত আকস্মিকভাবে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইনের চরম লঙ্ঘন করে ছোড়া এই গুলিতে মুহূর্তে চরম আতঙ্ক আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কিন্তু বিএসএফ হয়তো হিসাবের খাতায় একটি বড় ধরনের ভুল করে ফেলেছিল। তারা হয়তো ভেবেছিল আগের ঘটনাগুলোর মতোই এবারও তারা গুলি ছুড়ে পার পেয়ে যাবে এবং বাংলাদেশ কেবল কড়া ভাষায় একটি প্রতিবাদ লিপি পাঠিয়েই নিজেদের দায়িত্ব শেষ করবে। কিন্তু সোনারহাট সীমান্তে সেদিন প্রহরীর দায়িত্বে ছিলেন বিজিবি 48 ব্যাটালিয়নের অকুতভয় জওয়ানরা। চোখের সামনে দেশের সার্বভৌমত্বের উপর এই নগ্ন আঘাত দেখে বিন্দুমাত্র থমে যাননি তারা। নিজেদের জীবন বাজি রেখে সর্বোচ্চ সামরিক পেশাদারিত্ব ও ইস্পাত কঠিন দৃঢ়তার সাথে তারা পজিশন নেন। এরপর আর কোনো অপেক্ষা নয়,
বিএসএফ এর উস্কানিমূলক ফায়ারের জবাবে গর্জে ওঠে বিজিবির অস্ত্র। শুরু হয় তাৎক্ষণিক এবং ভয়ঙ্কর পাল্টা ফায়ার। দর্শক, একটু ভেবে দেখুন সেই মুহূর্তটির কথা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যখন সরাসরি ফায়ার এক্সচেঞ্জ বা গোলাগুলি শুরু হয়, তখন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু বিজিবির এই অভাবনীয়, কঠোর প্রতিক্রিয়া এবং অনমনীয় অবস্থানের মুখে আক্ষরিক অর্থেই চমকে যায় বিএসএফ। তারা কল্পনাও করতে পারেননি যে বাংলার নওজোয়ানরা এত দ্রুত এবং এত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই একটিমাত্র ঘটনাই পুরো সীমান্ত কূটনীতির সমীকরণ বদলে দিয়েছে। একতাল ধরে বিএসএফ যে মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল গেম খেলছিল, বিজিবির এই পাল্টা মার সেই অহংকারের দেয়ালে বড় সড় ফাটল ধরিয়ে দিয়েছে। নয়াদিল্লি এখন খুব ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশের সীমান্তরক্ষীরা আর আগের মতো রক্ষণাত্মক বা ডিফেন্সিভ অবস্থানে নেই। আঘাত এলে যে পাল্টা এবং ভয়াবহ আঘাত ফিরে যাবে, এই নতুন রুলস অফ এঙ্গেজমেন্ট বা যুদ্ধের অলিখিত নিয়ম এখন বর্ডারের কাঁটা তারের স্পষ্ট অক্ষরে লেখা হয়ে গেছে। বিজিবির এই চরম পাল্টা মারের মুখে বিএসএফ এর উস্কানি দ্রুত থমকে যেতে বাধ্য হয়। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, দুই পক্ষের এই আকস্মিক এবং হাই ভোল্টেজ গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বিজিবির এই তাৎক্ষণিক এবং সাহসী প্রতিরোধ কৌশলের কারণেই পরিস্থিতি আর বড় কোনো সংঘাত বা প্রাণহানির দিকে মোড় নেয়নি। যদি বিজিবি সেই পাল্টা জবাব না দিত, তবে হয়তো বিএসএফ এর ওই উস্কানিমূলক গুলোতে আবারও নিরীহ বাংলাদেশের প্রাণ ঝরে যেত। ঘটনার পরপরই সোনারহাট সহ সিলেটের পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি কয়েক গুণ জোরদার করা হয়েছে। সীমান্তের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং আগ্রাসন মোকাবেলায় বিজেপি এখন সর্বোচ্চ সতর্ক বা রেড অ্যালার্ট অবস্থানে রয়েছে। তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি দেশের সাধারণ মানুষের সুরক্ষার দিকেও সর্বোচ্চ নজর দিচ্ছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষদের অত্যন্ত কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, তারা যেন কোনোভাবেই অবৈধ পথে সীমান্ত পারাপার না হন কিংবা ওপারে কোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের জীবন ঝুঁকিতে না ফেলেন। তবে দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি লুকিয়ে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির এক সূক্ষ্ম সমীকরণের মাঝে। সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফ এর চরম আগ্রাসন এবং এর বিপরীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে দেশের ভেতরে চলছিল তীব্র সমালোচনা। জামায়াত ইসলামী সহ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সরকারের এই নীতিকে নতজানু বা দুর্বল বলে প্রকাশ্যে কঠোর সমালোচনা করে আসছিল। সাধারণ মানুষের মনেও জন্ম নিয়েছিল এক চাপা ক্ষোভ ও হতাশা। ঠিক এমন একটি টালমাটাল এবং অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই সিলেটের সোনারহাট সীমান্তে বিজিবির এই মাঠ পর্যায়ের প্রতিরোধ দেশের সাধারণ মানুষের মনে যেন এক নতুন আশার আলো এবং আত্মবিশ্বাস জুগিয়েছে। বাংলার মানুষ আজ বুঝতে পারছে, তাদের সীমান্ত অরক্ষিত নয়, বরং তা পাহাড়ে রয়েছে এমন এক চৌকস বাহিনী যারা দেশের 1 ইঞ্চি মাটি রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিত বিন্দুমাত্র কার্পণ্য করবে না। বর্তমানে সোনারহাট সীমান্তের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর। কিন্তু কূটনৈতিক মহলে এখন চলছে এক চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে বিএসএফ বারবার এই উস্কানি দিচ্ছে? এর পেছনে কি ওপার বাংলার রাজনৈতিক পথ পরিবর্তন কোনোভাবে দায়ী? ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয় কিংবা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির পালে হাওয়া লাগানোর প্রয়োজন পড়ে, তখনই এই সীমান্তগুলোকে ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন মেরুকরণ চলছে এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মতো কট্টরপন্থীরা যখন কঠোর সীমান্ত নীতির ঘোষণা দিয়ে মাঠ গরম করছেন, ঠিক তার পরপরই বিএসএফ এর এই আকস্মিক উস্কানিতে মোটেও বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে করছেন না বিশ্লেষকরা। সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে এবং উগ্র জাতীয়তাবাদী সেন্টিমেন্ট উস্কে দিতে কি তবে এই পরিকল্পিত ব্লুপ্রিন্ট? কিন্তু সেই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে গিয়ে যে এবার তারা সম্পূর্ণ ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে, বিজিবির গর্জে ওঠা রাইফেল সেটাই আজ প্রমাণ করে দিল। 48 ঘন্টায় জামায়াত ইসলামীর পক্ষে, জামায়াত ইসলামীর রাজনীতির পক্ষে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সরল তাৎপর্য হচ্ছে, বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট এবং ধ্রুব সত্য কথা। বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে, এটা কেউ ঠেকাতে পারবে না। গত 48 ঘন্টায় জামাতের পক্ষে সেই ঘটনাই ঘটে গেছে। জামাত ক্ষমতায় আসবে তো আসবেই, জোরালোভাবে আসবে, শক্তিশালীভাবে আসবে, নরবরেভাবে আসবে না। জামাতের অনেক ঐতিহাসিক দুর্বলতা, ক্ষমতায় আসলে জামাতের এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, যেসব ধারণা করা হচ্ছে, এগুলো ক্ষমতায় আসার আগেই দূর করে তারপরে আসবে। এই যে বলেন না যে জামাত ক্ষমতায় আসবে, তারা তো 71 সালে স্বাধীনতা বিরোধী ছিল না, এই সমস্যার সমাধান জামাত করেই তারপরে ক্ষমতায় আসবে। আর এই সমস্যার সমাধান না করে ক্ষমতা আসা সম্ভব না। অতএব নো টেনশন। এবং জামাতের বিরুদ্ধে যত সমালোচনা, তার মধ্যে একটা হচ্ছে জামাত নারী বিরোধী, এরা নারীদেরকে অ্যাক্সেস দেয় না, এরা নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, নারীদেরকে জোর করে পর্দা করাতে চায়। জামাত ক্ষমতায় আসলে কি চুল খুলে রাস্তাঘাটে, হাটে বাজারে, ইউনিভার্সিটিতে ঘোরা যাবে? জামাত ক্ষমতায় আসলে যারা পর্দা করে না তাদের অবস্থাটা কি হবে? যারা গান গায়, সিনেমা করে, যারা নাটক করে, তাদের কি অবস্থা হবে? এরকম অনেক রং পারসেপশন আছে।
এবং জামাত তো স্বাধীনতার বিরোধী, এখন আবার আছে জামাত গুপ্ত। দেখেন, জামাতের বিরুদ্ধে জামাত কেন ক্ষমতায় আসতে পারবে না বা ভোট দেওয়া উচিত না, বা জামাতের বিরুদ্ধে আপনার সমালোচনাগুলো কি? আমি আপনাদেরকে এই আলোচনায় দেখাবো যে সমালোচনাগুলো আছে এগুলো বা যে অপপ্রচারগুলো আছে এগুলো ডিবাং হয়ে গেছে, এগুলো নাই হয়ে গেছে। বিকল্প কি প্রতিষ্ঠিত হয়েছে আপনি শুনলে অবাক হবেন, যে বিরোধী দলে থাকা অবস্থায় এগুলো ধীরে ধীরে নাই হয়ে যায় ক্ষমতায় আসলে। কিন্তু না, বিরোধী দলে থাকা অবস্থায় জামাতের বিরুদ্ধে সবগুলো অভিযোগ একদম হাওয়া হয়ে যাচ্ছে, তাহলে ক্ষমতা আসলে এগুলোর নাম গন্ধ থাকবে না। তো ক্ষমতায় জামাত আসবে, আসবে জোরালোভাবে আসবে, শক্তিশালীভাবে আসবে, টেকসই ভাবে আসবে। দর্শক, একে একে আসে। প্রথমেই আমি একটা খবরের শিরোনাম আপনাদেরকে শোনাই। জামাতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দিন। এটা জাস্ট একটা নিউজ, এরকম শত শত নিউজ, শত শত ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে, এবং নির্বাচনের আগে আপনার প্রত্যেক দিন এগুলো এরকম শত শত ঘটনা দেখতেন, আর এখনো ঘটে, কিন্তু পত্রিকায় আসে খুব কম। যেমন আমি যেরকম আমার দেশ থেকে আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, জামাত ইসলামী যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দিন। একটা আপনারা পত্রিকায় পড়েছেন, কিন্তু এরকম ঘটনা ঘটে শত শত। বেশিরভাগ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা কমান্ডার এরকম যারা জামাত ইসলামীতে দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।